স্বামীর মুক্তির বিনিময়ে সে ইন্সপেক্টরকে এমন কিছু দিয়েছিল যা পেয়ে ইন্সপেক্টর আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। এমন কি হয়েছিল যার কারণে তাকে এত বড় একটা পদক্ষেপ নিতে হলো? অনেক দূরে কোনো এক বর্ষার রাতে শহরের কোলাহল থেকে বহু দূরে একটি ছোট কুঁড়ে ঘরে একটি প্রদীপ টিমটিম করে জ্বলছিল। সেই প্রদীপের ম্লান হলুদ আলোয় একটি গল্প লেখা হচ্ছিল। সেই গল্প শুধু দুজনের ছিল না, বরং হাজারো আত্মার ছিল, যারা একে অপরের সাথে জোড়ায়া থাকলেও কিছু গভীর রহস্য তাদের আলাদা করে রেখেছিল। ভোরের আবছা আলোয় যখন পাখিদের কিচিরমিচিরও পুরোপুরি শুরু হয়নি, তখন এক নারী, যার নাম হয়তো আমরা জানি না, কিন্তু যার চোখে ছিল ভালোবাসার জল, তার স্বামীকে জাগানোর চেষ্টা করছিল। তার কণ্ঠে ছিল হালকা বিরক্তি, কিন্তু তার চেয়ে অনেক বেশি ছিল ভালোবাসা। আরে উঠুন, প্রতিদিন সকালে এত দেরি করে কেন ওঠেন? কতক্ষণ ধরে ডাকছি। কি করব বলো, রাতে খুব ক্লান্ত থাকি তো। হ্যাঁ, আর সেই ক্লান্তির কারণেই সকালে তাড়াহুড়ো করে নাস্তা না করেই চলে যান। এখন যাই আমি? হ্যাঁ যাও, দুপুরে খেতে আসবে তো? দেখি, সময় পেলে আসবো। ঠিক আছে, আমি আপনার দুপুরের খাবার পাঠিয়ে দেব, তখন নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে। আর তারপর সে তার কাজের জন্য বেরিয়ে পড়ে, এক অজানা পথের দিকে, এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। পেছনে পড়ে থাকে শুধু সেই নারীর চোখের জল আর সেই ঘরের খালি দেয়াল, যা হয়তো এই দুপুরে অন্য কোনো গল্পে ভরে উঠতে চলেছিল। দুপুরের হালকা রোদ ঘরের উঠোনে ছড়িয়ে পড়েছিল। তখনই দরজায় একটি করাঘাত হয়, যা সেই ঘরের নিস্তব্ধতাকে ভেঙে দেয়। একজন পুলিশ ইন্সপেক্টর পরনে উর্দি আর চোখে এক অদ্ভুত কঠোরতা নিয়ে সামনে দাঁড়িয়েছিল। নারীটি, যে হয়তো তার স্বামীর জন্য দুপুরের খাবার তৈরি করছিল, দরজা খোলে। ইন্সপেক্টর সাহেব, আপনি এখানে? হ্যাঁ, আসতে হলো, ব্যাপারটাই এমন। আপনার স্বামীর কোনো খবর পেয়েছেন? ও তো সকালেই অফিসে গেছে। ম্যাডাম, ও অফিসে নয়, জেলে আছে। এটা কি আজে বাজে কথা বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আজে বাজে কথা বলছি না, সত্যিটাই বলছি। আপনার স্বামী একজন বড় চোরা কারবারি। আজ আমি তাকে হাতে নাতে ধরেছি। না, এসব মিথ্যা। আমার স্বামী এমন কাজ করতে পারে না। সে খুব সৎ, তার ছোট দোকানে সে খুব খুশি। সে এমন কিছুই করতে পারে না। আমার তার ওপর পুরো বিশ্বাস আছে। আরে ম্যাডাম, তার ছোট দোকানটা তো শুধু দেখানোর জন্য। চোরা চালানের একটা বিশাল নেটওয়ার্ক আছে তার। ইন্সপেক্টর ব্যঙ্গ করে বলে। ঠিক আছে, আমার ওপর বিশ্বাস হচ্ছে না, তাই তো? ফোন করে দেখে নিন। ফোন থেকে একটি যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসে। দ্য নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি সুইচড অফ, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। নাম্বার লাগবে না ম্যাডাম, কারণ তার মোবাইল থানায় জমা আছে। এখন তো বিশ্বাস হলো? নারীটি কান্নায় ভেঙে পড়ে। না সাহেব, আমার স্বামী এমন কাজ করতে পারে না। আমার বিশ্বাস হচ্ছে না। আপনি কিছু করুন প্লিজ, আমাকে সাহায্য করুন। এখানে আমার কেউ নেই, প্লিজ। দেখুন ম্যাডাম, আপনি আর আমার সময় নষ্ট করছেন। এখন আপনার স্বামীর জন্য কিছু করার। ইন্সপেক্টর সাহেব, প্লিজ আমাকে বলুন, আমি আমার স্বামীকে ছাড়ানোর জন্য কি করতে পারি? যা করা সম্ভব আমি সব করব। তার জন্য যদি আমার জীবনও চলে যায়, তাতেও রাজি। বেশি কিছু না, শুধু 5 লক্ষ টাকার ব্যবস্থা করুন, আপনার স্বামী ছাড়া পেয়ে যাবে। 5 লক্ষ? আমি 5 লক্ষ টাকা কোথা থেকে আনব? আমার কাছে তো কিছুই নেই। ম্যাডাম, আপনার স্বামীর এত বড় নেটওয়ার্ক, নিশ্চয়ই কিছু জমানো টাকা আছে। দেখুন, প্রথমে আমার স্বামীকে দোষী বলা বন্ধ করুন। আমি শুধু তাকে ছাড়ানোর জন্য এসব করছি। আমার স্বামীর এমন কোনো ব্যবসা নেই, আমি ভালো করে জানি। আর এমন নয় যে সে আমাকে সব কথা বলে না। আমার স্বামী আমার সাথে সব কথা শেয়ার করে। হ্যাঁ সাহেব, এমন হতে পারে যে আমার স্বামীকে কেউ মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে, কারণ সে এমন কাজ কখনোই করতে পারে না। দেখুন ম্যাডাম, ব্যাপারটা এখনও থানা পর্যন্তই আছে। যদি কোর্টে চলে যায় তাহলে 6 মাসও লাগতে পারে, আবার 6 বছরও লাগতে পারে। নারীটি ভয় পেয়ে যায়। আরে না না সাহেব, আমার কাছে কিছু গয়না আছে, আমি আপনাকে সেগুলো দিয়ে দিচ্ছি। আপনি বসুন, আমি নিয়ে আসছি। এই গয়নাগুলো তার মা তাকে বিয়ের সময় দিয়েছিলেন। প্রতিটি গয়নার সাথে তার মায়ের ভালোবাসা আর আশীর্বাদ জড়িয়েছিল। তার চোখ দিয়ে জল পড়তে থাকে, যেন সে শুধু গয়না নয়, মায়ের স্মৃতিও দিয়ে দিচ্ছে। নিন ভাই। ইন্সপেক্টর গয়নাগুলো দেখে তার ছিল্লের হাসি হাসে। এতে কাজ হবে না। আপনার স্বামী 80 কেজির, আর এই গয়না তো তার সামনে কিছুই নয়। আপনাকে আরও কিছু দিতে হবে। ইন্সপেক্টর সাহেব, কিন্তু আমার কাছে এই গয়না ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, যদি আপনি কয়েকদিনের সময় দেন, তাহলে আমি এই বাড়িটা বন্ধক রেখে 2-3 লাখ টাকার ব্যবস্থা করতে পারি। আরে আপনার কাছে অনেক দামি জিনিস আছে। না ইন্সপেক্টর সাহেব, কিছুই নেই, আপনি দেখতে পারেন। আমি সব দেখে নিয়েছি, হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। আপনি আমার চোখ দিয়ে দেখুন, সব দেখতে পাবেন। আমি কিছুই বুঝতে পারছি না। ইন্সপেক্টরের কুৎসিত দৃষ্টি তার শরীরের ওপর স্থির হয়। এত সুন্দর শরীর, এটাও তো আপনার স্বামীরই, তাই না? নারীটি চমকে ওঠে। এসব কি ধরনের কথা বলছেন আপনি? ইন্সপেক্টর হয়ে এসব বলতে আপনার লজ্জা করে না? আমারই ঘরে এসে আমাকেই এসব বলছেন, আর আপনার লজ্জা করে না একজন পুলিশকে ধাক্কা দিতে? ম্যাডাম, আমাকে বাধ্য করবেন না আমার মেজাজ হারাতে। সোজা কথায় যা বলছি শুনে নিন, না হলে দুজনেই পস্তাবেন।
আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার কাছে কিছুই নেই, আমি বলে দিয়েছি। চাইলে আপনি বাড়ি তল্লাশি করতে পারেন। দেখুন ম্যাডাম, আপনার কাছে অনেক কিছু আছে, শুধু একবার আমাকে খুশি করে দিন, আর আপনার স্বামী সন্ধ্যার মধ্যে আপনার বাড়িতে থাকবে। আমার উপর বিশ্বাস রাখুন। আপনি ঠিক করছেন না। কি ঠিক, কি ভুল আর কি সঠিক সেটা আপনি আমাকে শেখাবেন না। আইন আমি জানি, আপনি নন। তাছাড়া এই শরীর তো আপনার স্বামীরই, তার জন্য এটা উৎসর্গ করে দিন। আর এর বাইরে আপনার কাছে কোনো রাস্তাও নেই। ভেবে দেখুন, সেই নারীর চোখ বন্ধ হয়ে আসে, সে তার স্বামীর মুখ মনে করে, তার ভালোবাসা, তার বিশ্বাস, আর সেই মুহূর্তে সে একটি সিদ্ধান্ত নেয়। সে তার স্বামীর জন্য নিজের সবকিছু বাজি লাগিয়ে দেয়। সে তার সম্মান, তার আত্মসম্মান সবকিছু উৎসর্গ করে দেয়। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে, যা শুধু এক ফোঁটা জল ছিল না, বরং এক নারীর ভেঙে যাওয়ার আর ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার গল্প ছিল। সেই জলে ছিল এক গভীর যন্ত্রণা আর একটা প্রশ্ন: ভালোবাসা কি সত্যিই এত বড় যে মানুষ নিজের পরিচয়ও হারিয়ে ফেলে? সে চুপচাপ ইন্সপেক্টরকে সেই ঘরের দিকে নিয়ে যায় যেখানে তার মায়ের গয়নার স্মৃতি জড়িয়েছিল। যখন সে সেই অন্ধকার ঘর থেকে ফিরে আসে, তখন তার আত্মার ওপর এক ভারী বোঝা চেপেছিল। তার শরীর তখনও যন্ত্রণায় কাতরাচ্ছিল, কিন্তু তার আত্মা তো আগেই মরে গিয়েছিল। ইন্সপেক্টর গয়নাগুলোও নিয়ে যেতে উদ্যত হয়। কিন্তু আমি তো আমার স্বামীর ভাগের দাম চুকিয়ে দিয়েছি, তাই না? ওটা তো আমার জন্য ছিল, আর আমার ওপরে যারা বসে আছে এসব তো তাদের জন্য। ইন্সপেক্টর শয়তানি হাসি হেসে বলে, কিন্তু আমার স্বামী? তুমি চিন্তা করো না, সন্ধ্যার মধ্যে তোমার স্বামী বাড়ি ফিরে আসবে। আর তারপর সেই ইন্সপেক্টর চলে যায়। পেছনে পড়ে থাকে শুধু একটি খালি ঘর আর এক নারী, যার শরীর কলঙ্কিত হয়ে গিয়েছিল এবং যার আত্মা সেই দাগ কখনো মুছে ফেলতে পারবে না। রাতের ঠান্ডা হাওয়া সেই নারীর শরীর ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু সে সেই ঠান্ডা হাওয়ার চেয়েও বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল। সন্ধ্যা গড়িয়ে গিয়েছিল, কিন্তু তার স্বামী ফিরে আসেনি। তার অস্থিরতা বাড়তে থাকে। তখনই দরজা খোলে আর তার স্বামী ভেতরে আসে। সে ঠিক তেমনই দেখাচ্ছিল যেমন সে সকালে গিয়েছিল। না কোনো আঘাতের চিহ্ন, না কোনো ক্লান্তি, না কোনো দুশ্চিন্তা। সে পুরোপুরি স্বাভাবিক ছিল। আরে কি হয়েছে? আরে আরে কি হলো? নারীটি দৌড়ে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরে। আপনি এসে গেছেন, কোথায় ছিলেন এতদিন? কিন্তু তুমি কাঁদছো কেন? সকালে তো বেশ হাসি খুশি ছিলে, হঠাৎ কি হলো তোমার? আগে এটা বলুন, আপনি কোন ড্রাগসের ব্যবসা করছেন যার ব্যাপারে আমাকে কিছুই বলেননি? আরে তুমি কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন, বেশি ভালো সাজার চেষ্টা করবেন না, সব সত্যি সত্যি বলুন। কোথায় কোথায় আপনার কি কি ব্যবসা আছে? আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? যা তা বলে যাচ্ছ, একবার কাঁদছো আবার আমার উপর চিৎকার করছো। আরে ভাই, আখির তোমার হয়েছেটা কি আজ? আচ্ছা, আপনার ফোন সুইচ অফ কেন ছিল? আরে হ্যাঁ, আজ আমি মোবাইলটা ঠিকমতো চার্জে দিইনি, তাই দুপুরের পর বন্ধ হয়ে গেছে। আমি খেয়ালও করিনি। অনেকক্ষণ কোনো ফোন না আসায় আমার মনে পড়লো যে মোবাইল তো সুইচ অফ। মিথ্যা কথা, এটাও মিথ্যা বলছেন। এই কথা শুনে স্বামীর কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে বুঝতে পারে কিছু একটা বড় গন্ডগোল হয়েছে। আপনি যাওয়ার পর দুপুরে একজন পুলিশওয়ালা এখানে এসেছিল। সে বলছিল যে আপনি ড্রাগসের অভিযোগে জেলে আছেন, আর যখন আমি আপনাকে ফোন করলাম তখন আপনার ফোন সুইচ অফ ছিল। তাই আমি সবকিছু সত্যি বলে ধরে নিয়েছিলাম। ভেবেছিলাম আপনার নিশ্চয়ই ড্রাগসের কোনো ব্যবসা আছে, আর সে আমার কাছে 5 লক্ষ টাকা চাইছিল। কি 5 লক্ষ? হ্যাঁ, 5 লক্ষ টাকা। সে বলছিল যে পুলিশ আপনাকে ধরে ফেলেছে আর ড্রাগসের মামলায় জেলে বন্ধ করে দিয়েছে, যার জন্য 5 লক্ষ টাকা লাগবে। আর এটাও বলছিল যে আমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি যেন ফোন করে দেখি। আমি আপনাকে ফোন করলাম, আপনার ফোন সুইচ অফ ছিল, আর তারপর আমি বুঝেই গেলাম যে আপনার নিশ্চয়ই কোনো ব্যবসায়ী হবে আর আপনি জেলে আছেন। তারপর আমি তাকে আমার সব গয়না দিয়ে দিই। স্বামী মাথায় হাত দিয়ে বসে পড়ে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? যে কেউ এসে কিছু বললেই তুমি বিশ্বাস করে নেবে? আরে সে আপনার সম্পর্কে বলছিল, আমি কেন বিশ্বাস করব না? আর যখন আপনাকে ফোন করলাম তখন আপনার ফোন সুইচ অফ ছিল, তাই আমি আরও বেশি বিশ্বাস করে নিয়েছিলাম। কিন্তু আপনি তো বাড়ি এসে গেছেন, মানে আপনাকে পুলিশ ধরেনি। আরে ধরলে আমি এখানে কি করতাম? তোমাকে যে কেউ কিছু বললেই হবে? কাল যদি কেউ এসে বলে যে তোমার স্বামী মারা গেছে, তাহলে তুমি কি বিধবা হয়ে ঘুরতে শুরু করবে, নাকি আগে নিশ্চিত হবে যে তোমার স্বামী বেঁচে আছে কিনা? আরে এমন কেন বলছেন? বিধবা? তোমার এই অসাধারণ বুদ্ধির জন্যই তো গয়নাগুলা চলে গেল। শুধু গয়না যায়নি, নারীটির কণ্ঠস্বর কেঁপে ওঠে। হ্যাঁ, আর কি গেছে? স্বামীর মনে এক অজানা আশঙ্কা দানা বাঁধে। নারীটির চোখে যন্ত্রণা আর ভয়ের সাথে এক নতুন কথা বলার সাহস ছিল। বাড়ির কাগজ? না না। হ্যাঁ, সে আমার সম্মান। সে তার বাক্যটা অধুরা রেখেই কান্নায় ভেঙে পড়ে। কিন্তু স্বামীর চোখে তখন সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছিল। সে পুরোপুরি ভেঙে পড়েছিল। তার পায়ের তলার মাটি যেন সরে গিয়েছিল। এক মুহূর্তের জন্য সারা পৃথিবী তার চারপাশে ঘুরতে থাকে। সে বুঝতে পারছিল না কি বলবে বা কি করবে। আরে তুমি নারী নাকি পাগল? মাফ করবেন, আমার মনে হয়েছিল আপনাকে পুলিশ ধরেছে, তাই আমি কি করতাম? আমি খুব অসহায় ছিলাম।
আরে বাইরের কোনো তৃতীয় ব্যক্তি ঘরে আসে, নিজেকে পুলিশ বলে পরিচয় দেয়, আর তোমার টাকা সম্মান সব লুট করে চলে যায়। তুমি একবারও নিশ্চিত করলে না যে সে আসলে কে? দেখুন, আমি আপনাকে খুব ভালোবাসি, আমি শুধু আপনার জন্যই এসব করেছি। আমার কাছে আর কিছুই গুরুত্বপূর্ণ নয়, আপনার চেয়ে বড় আমার কাছে কিছুই নেই, নাই টাকা নাই বাড়ি। স্বামী দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর কাঁধে হাত রাখে। শোনো, তুমি জানো না আজকাল কত জালিয়াতি হচ্ছে। আজ শুধু তোমার সাথে নয়, না জানি আরও কত নারীর সাথে এমন হয়। আমাদের এখনই পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ করা উচিত, ওই পুলিশওয়ালাকে জানানো উচিত, না হলে না জানি আরও কতজনের সাথে এমন হবে। কিন্তু আমরা যদি পুলিশ স্টেশনে যাই তাহলে আমাদেরও তো বদনাম হবে, তাই না? তারা কি আমাদের আত্মীয় যে গিয়ে আমাদের আত্মীয়তার কথা বলবে? তাদের গিয়ে বলবো যে প্রাইভেসি বলেও একটা জিনিস থাকে, বুঝেছো? আর তাদের বলে দেব যে দেখুন, আমাদের সম্মানহানির কথা যেন কেউ জানতে না পারে। কিন্তু তুমি চলো, এসব কথা পরে হবে। না, তুমি এসো, চলো। স্বামী তার হাত ধরে বাইরে নিয়ে যায়, কিন্তু সে জানতো যে কিছু জিনিস আর ফিরে পাওয়া যায় না, না সেই গয়না, না সেই বাড়ি, আর না সেই সম্মান। নারীটি বাইরে যায়, কিন্তু তার চোখে এখন আর কোনো ভয় ছিল না। সে এখন শান্ত ছিল। সে জানতো তার শরীরে একটা দাগ লেগেছে, কিন্তু তার আত্মায় নয়। তার আত্মা আজও ততটাই পবিত্র যতটা আগে ছিল, আর স্বামীও তা জানত। হয়তো এটাই ছিল সেই আধ্যাত্মিক জাগরণ যার সন্ধানে তারা দুজনেই ছিল। হয়তো এটাই ছিল সেই নিরাময় যা তাদের এখন একসাথে করতে হবে। হয়তো এটাই ছিল সেই যন্ত্রণা যা তাদের আরও কাছাকাছি নিয়ে এসেছিল। কখনো কখনো কিছু গল্পের শেষ এক নতুন অধ্যায়ের সূচনা করে। কিছু ক্ষত আমাদের মানুষ থেকে মনুষ্যত্ব পর্যন্ত সফর করায়। তারা থানায় পৌঁছায়, একজন সৎ অফিসারের কাছে পুরো ঘটনা খুলে বলে। ইন্সপেক্টরের চেহারার বর্ণনা আর ঘটনার বিবরণ শুনে পুলিশ তৎপর হয়ে ওঠে। তারা বুঝতে পারে এটা কোনো এক প্রতারক চক্রের কাজ, যারা অসহায় নারীদের টার্গেট করে। স্বামী আর স্ত্রী একসাথে সেই লড়াই লড়ার সিদ্ধান্ত নেয়। তাদের হারানো সম্মান হয়তো পুরোপুরি ফিরে আসবে না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস তাদের এক নতুন পরিচয় দেয়। তাদের ভালোবাসা এক নতুন পরীক্ষার উত্তীর্ণ হয়, যা কেবল শারীরিক আকর্ষণের ওপর ভিত্তি করে নয়, বরং একে অপরের আত্মার ক্ষতকে বোঝার এবং তাকে নিরাময় করার ওপর নির্ভরশীল। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন, যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করুন, এবং আমাদের চ্যানেল দি গল্পনি স্টোরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে আপনারা এই ধরনের জ্ঞানবর্ধক এবং রোমাঞ্চকর ভিডিও পেতেই থাকবেন।